আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আমি আসলে কি নিয়ে পড়বো, আমার চয়েসটা কি হওয়া উচিত। আমি কি ম্যাথসে পড়বো না হিস্ট্রিতে পড়বো? যে আমি এই পড়াশোনাটা এই কারণে করতে চাই, যে করার পেছনে কারণটা হচ্ছে আমি এসএসসি পাস করার পরে আমি আমার পরিবারের জন্য কিছু করতে চাই, আমি দুস্থ মানুষের জন্য কিছু করতে চাই। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই 8টা কোর্স 8টা দিক দিয়ে বেস্ট। আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। 2025 শিক্ষাবর্ষে যারা এসএসসি পাস করেছেন এবং 2025-এর আরো 5 বছর আগে যারা এসএসসি পাস করে বিভিন্ন কোর্সে ভর্তি আছেন, অথবা কারো স্টাডি গ্যাপ রয়েছে, এখন চিন্তা করছেন কোন ব্যতিক্রম ধর্মী পড়াশোনা করার ফলে আমি আমার নিজের ক্যারিয়ারকে কর্মমুখী শিক্ষার দিকে নিয়ে যেতে পারবো। আজকে খুব জীবন ঘনিষ্ঠ দুইটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইএসটি এবং ম্যাথস। আমি প্রথমে কিছু বিষয় ক্লিয়ার করে নেই। আপনারা হয়তো অবগত আছেন যারা এসএসসি এবং এসএসসি পাস করেছেন রিসেন্টলি, তারা হয়তো নাও জানতে পারেন, যেহেতু আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাইছে। আমি আজকে সরলভাবে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একটু বুঝিয়ে দিব। এই ম্যাথস এবং আইএসটি তাদের জন্য না যারা এসএসসিতে এবং এইচএসসিতে, যারা ফর এক্সাম্পল এসএসসিতে জিপিএ 5 পেয়েছেন, এখন আপনার স্বপ্ন হচ্ছে মেডিকেলে পড়া, তার জন্য ম্যাথস পড়া না। ম্যাথস ঠিক তাদের জন্যই পড়া যারা আসলে এসএসসি পাস করার পর আপনার নিজের পরিবারের হালটা ধরতে চান। আপনি আপনার এরিয়ায়, আপনার কমিউনিটিতে একটা রোল প্লে করতে চান। হয়তো বা সরকারি মেডিকেল কলেজে আপনার পড়ার সামর্থ্য নাই, আপনার এই মেরিট নাই, বেসরকারিতে পড়ানোর খরচ আপনার বাবার নাই, কিন্তু আপনি মানুষের স্বাস্থ্য সেবায় অংশীদারি হতে চান, স্বাস্থ্য সেবায় দক্ষ জনশক্তি হিসাবে কাজ করতে চান। আপনার স্বপ্ন যে রিলেটিভ চিকিৎসার অভাবে মারা গিয়েছে, প্রয়োজনের সময়ে একজন দক্ষ এমবিবিএস ডক্টর আপনি পাননি, বা আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে আপনার রিলেটিভকে একজন এমবিবিএস ডক্টরকে আপনার বাসায় নিতে পারেননি, আপনার তখন মনে হয়েছে যে এরকম কেউ যদি থাকতো যে কিনা আমার ওই রিলেটিভকে একটা ইনজেকশন দিয়ে দিতে পারতো, ক্যানোলাটা পুশ করে দিতে পারতো, আমার এই ওন্ড যে ঘাটা হয়েছে সে ড্রেসিং করতে পারতো, অথবা যে খুবই ডায়ার নিড, যে জিনিসগুলো আসলে আমাদের অত্যন্ত প্রয়োজন, যে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবাগুলা আমার দেওয়ার প্রয়োজন, যেটা কিনা একজন এমবিবিএস ডক্টর মূলত আপনি পাবেন না এই সেবাগুলা দেওয়ার জন্য। আপনি এমন একটা টেরিটরিতে থাকেন যেখানে স্বাস্থ্য যে হসপিটাল রয়েছে, সরকারি হসপিটাল, উপজেলা হেলথ ক্লিনিক যেগুলো, উপজেলা হেলথ কমপ্লেক্স যেগুলো রয়েছে, বা প্রাইভেট যে ক্লিনিকগুলো রয়েছে, সেখান থেকে আপনি ডক্টর অ্যাভেল করতে পারবেন না। তাদের আপনার এই কোর্সটা যে কত গুরুত্বপূর্ণ তারা জানে। যেখানে অনেক মাইল হেঁটে একটা ফার্মেসির ওষুধের জন্য যেতে হয়, তারা জানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের গুরুত্ব, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা টেরিটরি বা পেরিফেরিতে না গেলে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে না গেলে বোঝা যায় না একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কত গুরুত্বপূর্ণ। এটা বোঝা যায় না একটা স্বাস্থ্য সেবায় তাদের কত গুরুত্ব তারা বহন করে, এটা বোঝা যায় না যখন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে একজন লোক, তাকে স্যালাইন দেওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। কারণ এটা হচ্ছে স্বাস্থ্য সেবা যেটা যে কেউ পারবে না। এমন হতে পারে যে আপনি জীবনে কখনো মেকানিক্যাল কাজ করেন নাই, তবে আপনার প্রয়োজনে আপনার টিউবওয়েলটা খুলতে পারছেন। আপনি জীবনে কখনো গাড়ির চাকা খোলেন নাই, কিন্তু এখন আপনার প্রয়োজনে গাড়ির চাকা খুলতে হচ্ছে। মেডিকেল এডুকেশন কিন্তু তা না, মেডিকেল সার্ভিস কিন্তু তা না। আপনি জীবনে কখনো ইনজেকশন পুশ করেন না, আপনি প্রথম অবস্থায় কখনো ইনজেকশন পুশ করার মতো দুঃসাহস দেখাতে পারবেন না। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সেই কাজটা পারবে। একজন দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি প্রথমে আপনাদেরকে বলে দিতে চাই। এই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সরকারি নিয়োগ অনেকদিন ধরে বন্ধ। তাহলে সরকারিতে চাকরি করার কোনো ধরনের প্রত্যাশা নিয়ে কিন্তু আপনার এই লাইনে আসা কোনোভাবে উচিত হবে না। আমি প্রথম অবস্থায় বলে দিতে চাই যে যদি সরকার তার ডিসিশন পরবর্তীতে নেয়, সার্কুলার দেওয়ার চিন্তা ভাবনা করে বা সার্কুলার দেয়, তখন এটা আপনার জন্য অ্যাডভান্টেজ। কিন্তু আপনার কিন্তু প্রথম অবস্থায় মাথায় রাখতে হবে যে আমি এই পড়াশোনাটা এই কারণে করতে চাই, যে করার পেছনে কারণটা হচ্ছে আমি এসএসসি পাস করার পরে আমি আমার পরিবারের জন্য কিছু করতে চাই, আমি দুস্থ মানুষের জন্য কিছু করতে চাই। এই হাতটা আমার সাধারণ মানুষের হাত হিসাবে আমি রাখতে চাই না। এই হাতটা আমি এমনভাবে তৈরি করতে চাই যে হাতের ফলে, হাতের ছোঁয়ায় অনেকের মুখে হাসি ফুটে উঠবে। আমি এরকম মানুষের পাশে দাঁড়াতে চাই যে সমস্ত মানুষগুলোর আসলে এমন চিকিৎসা সেবা দরকার, যে চিকিৎসা সেবা আমি একজন দক্ষ বা উচ্চশিক্ষিত বা পোস্ট গ্রাজুয়েশন করা এমবিবিএস ডক্টরের কাছ থেকে পাচ্ছি না, তাকে এভেল করতে পারতেছি না, আমার সেই সক্ষমতা নাই, তাই আমার মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাছে যেতে হবে। আপনারা অবাক হয়ে যাবেন, ঢাকা শহরে এরকম অনেক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে যারা সরকারি চাকরি করে না, বেসরকারি কোনো হসপিটালও চাকরি করে না, কিন্তু আল্লাহ সাক্ষী তারা 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করছে শুধুমাত্র মানুষের এই সেবাগুলো প্রদান করে। আমার পরিচিত এরকম অনেকে আছে যারা মোটরসাইকেল নিয়ে সারাদিন ঢাকা শহরের কোনো একটা স্পেসিফিক কমিউনিটিতে মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। একটা বাসায় গিয়ে একটা ক্যান্ডুলা পরিয়ে আসতেছে, অথবা একটা স্যালাইন দিয়ে আসতেছে, অথবা যে প্রাইমারি হেলথ কেয়ার যেগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো দিয়ে আসতে যথেষ্ট ভালো ভিজিটও নিচ্ছে। তাহলে এই যে এত বড় একটা সেক্টর, এত বড় ৬৮,০০০ গ্রাম,
এখানে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে মানে মেডিকেল ডক্টর কিন্তু আমরা প্রোভাইড করতে পারছি না। আমাদের সরকার সেই মানে ফ্যাসিলিটিস নাই যে প্রত্যেকটা এরিয়ায় পর্যাপ্ত সংখ্যক যে পরিমাণ মানুষের রেশিও রয়েছে, ডক্টরের রেশিও কিন্তু ওইরকম নাই। তো সেক্ষেত্রে আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে কোর্সটা আছে সেই কোর্সটা আপনারা করতে পারেন। আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি, আপনার স্বপ্নটা বড় দেখতে পারবেন, কিন্তু স্টার্ট করতে হবে ছোট থেকে। এখন আপনাকে অনেকে বলবেন তো সরকারি চাকরি নাই, কিন্তু আপনার সরকারি চাকরি যদি স্বপ্ন থাকে তাহলে কিন্তু অনেক পেশারই সরকারি চাকরি নেই। যেমন আপনি অনেক পেশা রয়েছে যেগুলোর কোনো সরকারি নিয়োগ হয় না, যেমন ফার্মেসি, ওয়ান অফ দ্য টপ সাবজেক্টস। যারা ব্যাচেলর অফ ফার্মেসি করতেছে, বি ফার্ম এম ফার্ম করতেছে, তাদের কয়জনের সরকারি চাকরি করে আপনি খবর নিয়ে দেখেন। তারা প্রাইভেট ওষুধের কোম্পানিতে চাকরি করতেছে, প্রাইভেট হসপিটালে চাকরি করতেছে। ঠিক আমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা পড়াশোনা করে পাশ করতেছে, তারা কিন্তু বেসরকারি যে হসপিটালগুলো, সরকারি হসপিটালগুলো, সেখানে চাকরি করতেছে, আপনি পাবেন। তারা নিজেরা ছোট্ট পরিসরে একটা ফার্মেসি দিয়ে সেখানে মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে। তাহলে আপনি যদি দক্ষ হতে পারেন তাহলে কিন্তু আপনার টাকার অভাব হবে না। এবং একটা কথা মনে রাখতে হবে, সেবা যদি আপনার জীবনের কেন্দ্রে পরিণত হয়, টাকাটা বাই প্রোডাক্ট হিসেবে আপনার জীবনে আসবে। এটা আপনার জীবনে আসবেই, স্রষ্টা আপনার জন্য এটা লেখা। এখন আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে, আমি আসলে কি নিয়ে পড়বো, আমার চয়েসটা কি হওয়া উচিত। আমি কি ম্যাথসে পড়বো না আইএসটিতে পড়বো। আমি প্রথমেই ক্লিয়ার করে নিয়েছি ম্যাথসের যে ব্যাপারটা, আইএসটির যে ব্যাপারটা, সেই আইএসটি ব্যাপারটা আপনারা জানেন। আইএসটি মোট 8টা বিষয়ে পড়াশোনা করানো হয়। প্রথম যে সাবজেক্টটা সবাই বেশি চয়েস করে সেটা হচ্ছে প্যাথোলজি, যেটাকে আমরা বলি ল্যাবরেটরি টেকনোলজিস্ট বা ল্যাবরেটরি প্রযুক্তিবিদ, যেটা ডিপ্লোমা ইন ল্যাবে পড়াশোনা করে করা যায়। চমৎকার একটা কোর্স। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই 8টা কোর্স 8টা দিক দিয়ে বেস্ট। আপনি কখনো স্বর্ণের সাথে পানির তুলনা করতে পারবেন না। আপনার স্বর্ণ এবং পানির মধ্যে তুলনা চলে না। স্বর্ণের যে মূল্য, স্বর্ণের যে চাহিদা, স্বর্ণের যে মূল্য, এটা স্বর্ণের সাথে তুলনা হবে স্বর্ণের মতো এরকম একটা মেটালের, যেটার একই রকম ইউজ রয়েছে। এটা পানির সাথে কখনো তুলনা করা যাবে না। একজন ফার্মাসিস্টের তুলনা আপনি ডিপ্লোমা ফার্মাসিস্টকে আপনি ল্যাবের সাথে তুলনা করতে পারবেন না। একজন ল্যাব টেকনোলজিস্ট চাইলেও একটা ফার্মেসিতে গিয়ে ওষুধ ডিসপেন্সিং করতে পারবে না, প্রিজার্ভেশন করতে পারবে না, ম্যানুফ্যাকচার করতে পারবে না। আবার একজন ফার্মাসিস্ট চাইলেও প্যাথোলজিস্ট হিসাবে রক্ত পরীক্ষা করতে পারবে না। তাহলে আপনি কিভাবে একটা মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের সাথে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মেসির তুলনা করবেন? এটা তুলনা করা ঠিক হবে না। আমি এর জন্য প্রত্যেকটা আইএসটির প্রত্যেকটা কোর্স সম্বন্ধে আজকে আলোচনা করব। আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ল্যাবরেটরি। এই কোর্সটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, এটা 4 বছরের কোর্স। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বাংলাদেশের এই 8টা কোর্সই মূলত স্টেট মেডিকেল ফ্যাকাল্টি পরিচালনা করে। 4 বছরে 4টা পরিপূর্ণ পরীক্ষা হয়, সরকারিভাবে পরীক্ষা হয়, বেসরকারি সরকারি সবার পরীক্ষা একসাথে হয়। তো এই ল্যাবরেটরিতে যারা পড়াশোনা করেন তারা কিন্তু সরকারি এবং বেসরকারিতে নিয়োগ পান। তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সুসংবাদ হচ্ছে, এই ল্যাবরেটরি টেকনোলজি যারা রয়েছেন তাদের কিন্তু 10ম গ্রেডে এখন উন্নীত করা হয়েছে। আগে 11তম গ্রেড ছিল, এখন 10ম গ্রেড, অর্থাৎ আপনি 2nd ক্লাস সমমর্যাদার কিন্তু হতে যাচ্ছেন খুব অচিরেই। তো এটা চমৎকার একটা পেশা, এবং এই পেশায় আপনি কিন্তু মানুষের সেবা পরিপূর্ণভাবে করতে পারেন। একটা সঠিক রোগ নির্ণয় না করতে পারলে একজন ডক্টর কিন্তু সঠিক ঔষধ প্রেসক্রাইব করে একটা মানুষের জীবনকে বাঁচাতে পারে না। সো মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের যে কোর্সটা রয়েছে, যেটা আমরা মূলত সংক্ষেপে যারা জানে না তাদেরকে বলি আমরা ডিপ্লোমা প্যাথোলজি, সেই মেডিকেল টেকনোলজি প্যাথোলজির যে কোর্সটা বা মেডিকেল টেকনোলজি ল্যাবের যে কোর্সটা, এই কোর্সটা পড়াশোনা করার জন্য আপনার এসএসসিতে 2.5 জিপিএ দরকার। মূলত এই আইএসটির সকল বিষয়ে পড়াশোনা করার জন্য 2.5 জিপিএ দরকার। তো এই কোর্সটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা থেকে আপনি চাইলে অনার্স করতে পারবেন। সরকারি আইএসটিতে অনার্স করা সম্ভব, যেখানে রাজশাহী আইএসটি রয়েছে, ঢাকা আইএসটি রয়েছে, সেখানে আপনারা অনার্স করতে পারবেন। বেসরকারিভাবে আপনারা অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, তারপরে হচ্ছে ট্রমা, তারপরে হচ্ছে সাইক, আইএমটি, এই সমস্ত জায়গায় আপনারা অনার্স করতে পারবেন। ঠিক একইভাবে আপনারা এই সাবজেক্টে অনার্স করার পাশাপাশি আমরা দ্বিতীয় যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা ডেন্টিস্ট্রি। তো ডেন্টিস্ট্রিতে যারা পড়াশোনা করার ইচ্ছা পোষণ করেছেন, ঠিক একইভাবে আমরা ম্যাথসের মতো একটা কথা বলতে চাই। বাংলাদেশে কিন্তু বিডিএস ডাক্তার অপ্রতুল। মূলত বিডিএস ডক্টর একটা সরকারি যে লেভেলটা রয়েছে সেখানে মূলত আপনি অনেক অহরহ চেম্বার পাবেন, কিন্তু গ্রামের দিকে এরকম কোয়ালিফাইড বিডিএস ডক্টরের চেম্বার কিন্তু পাওয়াটা খুব টাফ। এছাড়া আমাদের প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু এই যে দাঁত এক্সট্রাক্ট করা বা দাঁতের ব্যথা, তারপর হচ্ছে ফিলিং করা, এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে এই জন্য দক্ষ কিন্তু আসলে বিডিএস ডক্টর আমাদের যারা আছেন তারা কিন্তু
আসলে মূলত শহর কেন্দ্রিক চিন্তা ভাবনা করে শহরে চেম্বার দিতে পছন্দ করেন, এজন্য প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু তাদের সহায়তা বা তাদের চিকিৎসা সেবা পাওয়া যায় না। ওই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ডিপ্লোমা ডেন্টিস্ট যারা আছেন তারা কিন্তু সহসা চাকরি করতে পারেন। মূলত এই পেশাটারও আসলে অপ্রতুল, সরকারি নিয়োগ কিন্তু অপ্রতুল। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি নিজের পায়ে নিজে কিছু করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, আপনি যদি অর্থনৈতিক চেঞ্জ করতে চান আপনার পরিবারকে, আপনি কিন্তু ডিপ্লোমা ইন যে ডেন্টিস্ট্রি কোর্স এটা পড়তে পারেন। মূলত সমস্ত যে আইএসটি গুলো রয়েছে 14টা আইএসটি, প্রত্যেকটা আইএসটিতেই মূলত এই কোর্সটা রয়েছে। আর এই ডেন্টাল করার পরে আপনি কিন্তু চাইলেও বিডিএস করতে পারবেন না। অনেকে আমাদের প্রশ্ন করে যে আমি যে ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি করতেছি এরপরে কি আমি অনার্স করতে পারবো? অ্যাকচুয়ালি বিডিএস এর সুযোগ নাই। আজ থেকে 7-8 বছর আগে এটা অনার্স করা যেত। হ্যাঁ, তো অনার্স করলে আপনি বিএসসি ইন ডেন্টিস্ট্রিতে করতে পারবেন। চিটাগাংয়ে এই কোর্সটা ওপেন আছে। আমাদের ঢাকায় হয়তো বাংলাদেশ সরকার চাইলে এই কোর্সটা আবার রিওপেন করতে পারে। সো চমৎকার একটা অপশন হতে পারে, আপনি ডিপ্লোমা থেকে কমপ্লিট করার পরে আপনি বিএসসি ইন ডেন্টিস্ট্রিও করতে পারার সম্ভাবনা থাকবে যদি গভর্নমেন্ট আবার এটাকে রিওপেন করে। ঠিক একইভাবে রেডিওলজি একটা কোর্স আছে, রেডিওগ্রাফি, এগুলো হচ্ছে মূলত আমাদের রেডিওগ্রাফি বা আমরা যদি বলি এক্স রে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এমআরআই, এই সমস্ত রেডিয়েশন রিলেটেড যে কোর্সগুলো সেগুলো হচ্ছে আমাদের এই কোর্স, এবং এটা অত্যন্ত ডিমান্ডিং একটা কোর্স। এই কোর্সে কিন্তু অনার্স করার সুযোগ রয়েছে, ডিমান্ড অনেক হাই। আপনারা চাইলে এই কোর্সটাও আপনারা ডিপ্লোমা করতে পারেন। এরপরে আমরা ফিজিওথেরাপির কথা বলবো। ফিজিওথেরাপিস্ট আপনারা জানেন আমাদের যে পরিমাণ গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট দরকার, আসলে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট ওই পরিমাণ ফিজিওথেরাপিস্ট আমাদের দেশে নাই। আমাদের দেশে যে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটায় 30টা করে আসন। হ্যাঁ, তাহলে আমাদের 10টা প্রতিষ্ঠান থাকলে 300 জন বেরোচ্ছে। অথচ ব্যথার রোগে কিন্তু আমরা সবাই, ব্যথার কষ্টে কিন্তু আমরা সবাই ভুগছি। এই ব্যথার কষ্ট নিয়ে এই ফিজিওথেরাপিতে আমরা মূলত যে কোর্সটা আমরা বিএসসিতে করি, বিএসসি কয়জন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের সহায়তা আপনি প্রত্যন্ত অঞ্চলে পাবেন, তাদের জন্য হচ্ছে ডিপ্লোমা ফিজিওথেরাপি, যারা নিজে ছোট্ট করে একটা চেম্বার দিবেন এবং মানুষকে মূলত এই থেরাপির মাধ্যমে আপনার ব্যথার কষ্ট থেকে মুক্তি দিবেন। একটা সময় ছিল, এখনও অনেক প্রাইভেট প্রতিষ্ঠান এবং সরকারি আইএসটি রয়েছে যেখানে আপনি ডিপ্লোমা করার পরে অনার্স করার সুযোগ পাবেন, তার মানে এটার উচ্চশিক্ষা রয়েছে। আপনি চাইলে ফিজিওথেরাপিতে পড়তে পারেন, এটাও একটা প্রমিজিং একটা পেশা, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে। এরপরে যে কোর্সটা আপনার সবচাইতে বেশি সম্ভাবনা তৈরি করতে পারে সেটা হচ্ছে আমাদের নতুন যে 2টা কোর্স আসছে, সেটা হচ্ছে আইসিএ অ্যাসিস্ট্যান্ট বা ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। আপনারা আইসিইউ সম্বন্ধে সবাই জানেন। তো আপনারা জানেন যে আইসিইউতে মূলত একটা বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা, যেখানে মানুষ আসলে মৃত পায় মানুষকে সাধারণত রাখা হয় এবং তাদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলা হয়। তাদের জন্য যে আইসিএ অ্যাসিস্ট্যান্ট বা ইন্টেন্সিভ কেয়ার সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন তারা কিন্তু এই পড়াশোনাটা করেন। বাংলাদেশে যে বিশেষায়িত হসপিটালগুলো রয়েছে যেখানে আইসিইউ ফ্যাসিলিটিস রয়েছে, আইসিইউ নার্স যেমন রয়েছে ঠিক আইসিইউ অ্যাসিস্ট্যান্টও রয়েছে, তাদেরও কিন্তু এই ধরনের পেশায় মূলত ক্যারিয়ার করার সুযোগ রয়েছে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আইসিইউ অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদের কিন্তু আসলে বাংলাদেশে উচ্চশিক্ষার ওইরকম কোনো ব্যবস্থা নাই, এখন পর্যন্ত ওপেন হয় নাই। এরপরে আমরা যে কোর্সটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ওটি অ্যাসিস্ট্যান্ট বা অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট। অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের কাজ কি? মূলত অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট যে কাজটা করে সেটা হচ্ছে, আপনারা জানেন সার্জন যারা বিভিন্ন ধরনের অপারেশন করে, কি ধরনের অপারেশন করে? ফর এক্সাম্পল জেনারেল সার্জারি থেকে শুরু করে ধরেন আপনার পিত্তথলিতে পাথর বা গল ব্লাডারে পাথর হয়েছে, এই সমস্ত অপারেশন যারা রয়েছে জেনারেল সার্জারির যারা আছেন তারা করেন। তারপর হচ্ছে আপনার কলোরেক্টাল সার্জন আছেন, ল্যাপারোস্কোপিক সার্জন আছে। যে কোনো ধরনের সার্জারিতে অ্যাসিস্ট করার জন্য একজন পার্সন দরকার। তো কে করবে অ্যাসিস্ট? জেনারেল পার্সন তো এই ব্যাপারে অভিজ্ঞ নয়। তো যারা মূলত এই অভিজ্ঞতা নিয়ে এই চিকিৎসা সেবা দিয়ে মানুষকে সুস্থ করে তুলতে পারে তারা হচ্ছে মূলত ওটি অ্যাসিস্ট্যান্ট। তো আমরা মূলত যেই পেশাগুলো মূলত রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু ইন ব্রিফ আলোচনা করলাম। আমরা ফার্মেসি নিয়ে আলোচনা করেছি। ফার্মেসিটা আপনারা জানেন যে ডিপ্লোমা ফার্মেসি হচ্ছে বি গ্রেড লাইসেন্সদারি ফার্মাসিস্ট, হ্যাঁ, এবং বি গ্রেড লাইসেন্সদারি ফার্মাসিস্ট সে চাইলে হায়ার এডুকেশন নিয়ে এ গ্রেড ফার্মাসিস্ট হতে পারে। খুবই প্রমিজিং একটা পেশা হচ্ছে ফার্মেসি, এবং এটা একটা খুব ডিমান্ডিং পেশা দেশ এবং দেশের বাইরে। আপনি যদি বি গ্রেড ফার্মাসিস্ট হিসেবে দেশের বাইরেও যেতে চান সেখানে কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে। আপনারা চাইলে প্রফেশনাল হিসেবে দেশের বাইরেও যেতে পারেন। হ্যাঁ, তো আপনারা জানেন যে বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে তারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে, তারা জাপান পাঠাচ্ছে।
যেমন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বাংলাদেশের ব্যস্ততম এরিয়া মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স শেওড়াপাড়াতে যে কার্যক্রম পরিচালনা করতেছে, সেখানে ম্যাথস এবং আইএসটি দুইটা কোর্স পড়াশোনা করার পরেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে অনায়াসে দেশের বাইরে যাচ্ছে। শত শত স্টুডেন্ট কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ এখন শিখছে, যারা ডিপ্লোমা কোর্স করে তারা দেশের বাইরে চলে যাচ্ছে প্রায় 2 লক্ষ টাকা বেতনে। তাহলে এখন আপনি ডিসিশন নেন, আপনি আপনার দেশে সরকারি ফর এক্সাম্পল আপনি প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার যে স্বপ্ন, সেই স্বপ্নটার জন্য যে মেরিট, সেই মেরিটটা যদি আপনার না থাকে, অথবা আপনি যদি সরকারিভাবে কোনো মেডিকেল কলেজে না পড়তে পারেন, আপনার জন্য বেস্ট অপশন কি হতে পারে? আপনার জন্য বেস্ট অপশন হতে পারে হয় ম্যাথস, নয় আইএসটির যে কোনো একটা সাবজেক্ট। আমরা তুলনা করতে চাই না, প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু ডিমান্ড রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে মানবতার সেবার জন্য এগিয়ে আসা। কারণ আমরা জানি এই সমস্ত পেশায় যারা পড়াশোনা করে তারা সাধারণ কোনো লোক নন, দে আর অনলি চুজেন বাই গড। যে স্রষ্টা তাদেরকে চুজ করে দিয়েছে তারা মানুষের সেবা করবে। এটা কিন্তু সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ কোনো ধরনের পেশাজীবীর হাত নয়। এই হাত হচ্ছে একটা স্পেশাল হাত, যার মাধ্যমে মানুষ তার ব্যথায় আরাম পাবে, তার রোগ শোক দূর হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে সমর্থ হবে। তো ম্যাথস হোক বা আইএসটি হোক, যেই কোর্সেই আপনি পড়ার সুযোগ পান না কেন, আপনার অবশ্যই এটাকে অ্যাভেল করা উচিত। বাংলাদেশে এই কোর্সগুলো হচ্ছে দক্ষতা ভিত্তিক কোর্স। এই কোর্সগুলো করে আপনি আপনার নিজের ফিউচারকে চেঞ্জ করতে পারেন, আপনার নিজের পরিবারের অর্থনৈতিক অবস্থাকে চেঞ্জ করতে পারেন, আপনারা হতে পারেন ভবিষ্যতের দক্ষ মানব শক্তি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।